Assalamu alaikum. Myself Khalil Hassan Miller, and today's video is about inflammation. So, first of all, what is inflammation? Inflammation is the reaction of the vascularized living tissue to injury that brings cells and molecules of immune system to the sites of injury to eliminate the initial cause of injury. তার মানে হচ্ছে আমাদের বডির মোস্ট অফ দ্য জায়গায় হচ্ছে ভাস্কুলারাইজড। তো এই ভাস্কুলারাইজড লিভিং টিস্যুতে কোনো ইনজুরি হলেই আমাদের ভাস্কুলারাইজড লিভিং টিস্যু রিয়াকশন করবে। অর্থাৎ ভাস্কুলারাইজড লিভিং টিস্যুতে কোনো কিছু ফরেন সাবস্টেন্স হলেই যেটা আমাদের জন্য ক্ষতিকর, হ্যাঁ, আমাদের বডি একটা রিয়াকশন দিবে। অর্থাৎ আমাদের বডি হচ্ছে এমন একটা জিনিস যে শুধু নিজেকে পছন্দ করে আর কাউকে পছন্দ করে না। হ্যাঁ, অর্থাৎ অন্য কেউ আসলে ফরেন কোনো সাবস্টেন্স আসলেই যে রিয়াকশনটা হয়, দিস ইজ ইনফ্লামেশন। হ্যাঁ, এখন ইনফ্লামেশনটাকে আমরা মনে রাখতে পারি ইভালি, ইভালি। ইভালিতে আর ই, সেই ই থেকে রিয়াকশন, ভিতে হচ্ছে ভাস্কুলারাইজড, এলতে হচ্ছে লিভিং টিস্যু, আর বিতে দ্যাট ব্রিংস সেলস অ্যান্ড মলিকুলস অফ দ্য ইমিউন সিস্টেম টু দ্য সাইট অফ ইনজুরি, টু ইতে ইলিমিনেট দ্য ইনিশিয়াল কজ অফ ইনজুরি। অর্থাৎ রিয়াকশন হবে ভাস্কুলারাইজড লিভিং টিস্যু, যা আমাদের কি হবে, আমাদের হচ্ছে ইমিউন সিস্টেমসের যে সেল রয়েছে তাদেরকে সাইট অফ ইনজুরিতে আনবে এবং এই বিষয়টাকে ইলিমিনেশন করে দেবে লাস্টে। হ্যাঁ, এই টোটাল প্রসেসটা হচ্ছে ইনফ্লামেশন। অর্থাৎ আমরা যেমনই হই না কেন, আমাদের বডিতে যদি কোনো ইনজুরি হয়, বডি কোনো সার দিবে না। ল্যাটিন ইনফ্লামেশিও, হ্যাঁ, অর্থাৎ লাস্টের এনটা বাদ দিয়ে যতটুকু থাকে, এই শব্দটার এই ল্যাটিন শব্দ থেকে ইনফ্লামেশন শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে ফায়ার। আমরা জানি কোনো জায়গায় আমাদের ইনজুরি হলে সেই জায়গাটা লাল হয়ে যায় এবং সেই জায়গাটায় যদি আমরা হাত দেই তাহলে কি জায়গাটা গরম লাগে। তো আগুনের ফিসারের সাথে এই ফিসারের মিল থাকার কারণে ইনফ্লামেশন শব্দটা এসেছে ল্যাটিন ফায়ার শব্দ থেকে। হ্যাঁ, সো এই রিয়াকশনের ফলে আমাদের ইমিউন সিস্টেম যে আসলো, প্রোটেকশন করলো, রেস্টোরেশন করলো, এই টোটাল প্রসেসটা ইনফ্লামেশন। তাহলে আমাদের একটা ব্যাকটেরিয়া আসলে ওই ব্যাকটেরিয়াটাকে আমাদের ইমিউন সিস্টেমের হচ্ছে ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেমের সেলগুলো যাবে এবং এই ব্যাকটেরিয়াকে ডিলেট করে ফেলবে আলটিমেটলি। এই টোটাল যে প্রসেস এবং যে ইনজুরিটা হয়েছিল ওই ইনজুরিটা আলটিমেটলি কী হবে, যে ওখানে রিপেয়ার এবং হিলিং হবে। এই টোটাল প্রসেসটাকে আমরা বলবো ইনফ্লামেশন, অর নট অনলি দ্য রিয়াকশন অফ দ্য ভাস্কুলারাইজড লিভিং টিস্যু বাট অলসো দ্য টোটাল প্রসেস। এখন ট্রমা বা ইনফেকশাস মাইক্রো অর্গানিজম দিয়ে কোনো টিস্যু ইনজুরি হলে আমাদের ইমিউন সিস্টেম যে প্রতিক্রিয়ামূলক প্রক্রিয়া শো করবে সেটাই হচ্ছে ইনফ্লামেশন। এখন আমাদের বডির লাইন অফ ডিফেন্স রয়েছে। ফার্স্ট লাইন অফ ডিফেন্সে কি, মেকানিক্যাল ব্যারিয়ার, যেমন হচ্ছে কি আমাদের স্কিন, ঠিক আছে। স্কিনের নিচে অর্থাৎ ভিতরে আমাদের বডির হচ্ছে যে হচ্ছে সেলুলার ব্যারিয়ার রয়েছে, দ্যাট ইজ সেকেন্ড লাইন অফ ডিফেন্স, দ্যাট ইজ দ্য ইনফ্লামেশন। অর্থাৎ আমাদের বডির স্কিন ভেদ করে বা মিউকাস মেমব্রেন ভেদ করে কোনো কিছু বডির ভিতরে চলে গেলেই আমাদের বডি যে রেসপন্সটা দিবে এটাকে আমরা বলবো হচ্ছে ইনফ্লামেশন। হ্যাঁ, তো ইনফ্লামেশন একটা প্রোটেক্টিভ রেসপন্স, এটা আমাদের বডির জন্য ভালো, কারণ ইনফ্লামেশনের মাধ্যমে আমরা বডি কী করতেছে, ফরেন পার্টিকেলটাকে রিমুভ করে দিচ্ছে এবং রিপেয়ারকে হিলিং করতেছে। বাট অ্যাকুট ইনফ্লামেশন আমাদের বডির জন্য গুড এবং ক্রনিক ইনফ্লামেশন আমাদের বডির জন্য ব্যাড বা খারাপ। এজন্য ইনফ্লামেশনকে বলা হয় ডাবল এজ শোর্ড, হ্যাঁ, অর্থাৎ দ্বিমুখী তলোয়ার। ক্রনিক ইনফ্লামেশন কেন আমাদের বডির জন্য খারাপ? কারণ ক্রনিক ইনফ্লামেশন হতেই থাকে, রিপেয়ার এবং হিলিং হতেই থাকে। মানে ডিজিজের কজটা একবারে রিসলিউশন বা একবারে ডিলেট করা সম্ভব হয় না। এই জন্য ক্রনিক ইনফ্লামেশনটা আমাদের হচ্ছে খারাপ। এবং এই ইনফ্লামেশনটাকে কি বলা হয়, রুট অফ অল ডিজিজ, অল ক্রনিক ডিজিজ। অর্থাৎ আমাদের যত ক্রনিক ডিজিজ রয়েছে, এই প্রত্যেকটা ক্রনিক ডিজিজের কজ হচ্ছে মেইনলি কি, ইনফ্লামেশন। হ্যাঁ, আচ্ছা, এই জন্য ক্রনিক ইনফ্লামেশন আমাদের শরীরের জন্য ব্যাড। যেমন অস্টিওআর্থ্রাইটিস আছে, ডায়াবেটিস মেলাইটাস থেকে শুরু করে অনেক ক্রনিক ডিজিজের মেইন কজ হচ্ছে ইনফ্লামেশন। এবং বলা হয়ে থাকে প্রত্যেকটা ডিজিজের যে রুট, অর্থাৎ রুট বা শিকড়, এটাই হচ্ছে কি ইনফ্লামেশন। সো ইনফ্লামেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন কিছু বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করা যায়, যে আমাদের একটা অর্গান থাকে, আমাদের বডি, আমাদের হচ্ছে অর্গান থাকে, অর্গানের হচ্ছে টু টাইপস অফ সেল থাকে, প্যারেনকাইমাল সেল আর হচ্ছে স্ট্রোমাল সেল। প্যারেনকাইমা প্যারেন্ট সেল, দ্যাট মিনস ফাংশনাল সেল, যেমন ব্রেনের ক্ষেত্রে নিউরন, লিভারের ক্ষেত্রে হেপাটোসাইট। স্ট্রোমাল সেল থাকে কিছু, স্ট্রোমাল সেল মানে ফর এস, অর্থাৎ স্ট্রোমাল সেল মানে সাপোর্টিং সেল, অর্থাৎ আমাদের প্যারেনকাইমাল সেলগুলোকে সাপোর্ট দিবে।
হ্যাঁ, ব্যারেনকাইমাল সেলগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু সেল রয়েছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট যারা আর কি। তো এখানে যেমন আমাদের জানি হচ্ছে আমরা ব্রেইনের ক্ষেত্রে মাইক্রোগিলিয়া, ঠিক আছে, ব্রেনের ক্ষেত্রে মাইক্রোগিলিয়া, ম্যাক্রোগিলিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে লিভারের ক্ষেত্রে স্টোমাল সেল আছে, মাস্ট সেল, ম্যাক্রোফেজ, ফাইব্রোব্লাস্ট, ঠিক আছে, দিস আর দ্য স্টোমা অফ দ্য লিভার। তো স্ট্রোমাতে আমাদের একটা সেল, ইমিউন সিস্টেমের একটা সেল, মাস্ট সেল, যেটা কি জাস্ট লাইক বেজোফিল ইজ মাস্ট সেল, বাট বেজোফিল সার্কুলেশনে থাকে। আর যখন হচ্ছে বেজোফিলটা নর্মালি সার্কুলেশনে থাকে, আর বেজোফিল সেলটা যখন তৈরি হওয়ার পরে এটা হচ্ছে টিস্যুতে যেই বেজোফিলটা চলে আসে সেটা হচ্ছে কি হচ্ছে মাস্ট সেল। এবং আমাদের যত সাপোর্টিং টিস্যু, সাপোর্টিং সেল রয়েছে, এই প্রত্যেকটা সাপোর্টিং সেল কানেকটিভ টিস্যুতে মাস্ট সেল থাকে। এবং আমাদের বডির যত কানেকটিভ টিস্যু আছে সেখানেও হচ্ছে মাস্টার সেল থাকে। অর্গানের প্যারেনকাইমাল সেলের পাশাপাশি আমাদের যে সাপোর্টিং সেল আছে সেখানেও মাস্টার সেল থাকে। অর্থাৎ মাস্ট সেলের নামই হচ্ছে মাস্ট, অর্থাৎ বডির প্রত্যেকটা জায়গায় এটা মাস্টলি থাকবে। সো আমাদের বডিতে যখন কোনো একটা ইনফেকশাস অর্গানিজম বডির ভিতরে ঢুকে, তখন প্রথম যে সেলটা ওখানে আসে সেটা হচ্ছে মাস্ট সেল এবং ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কেন? কারণ আমরা জানি আমাদের মনোসাইটটা ব্লাডে থাকে, এবং মনোসাইট থেকে কিছু মনোসাইট আমাদের সবসময় টিস্যুতে এসে থেকে যায়। দ্যাট ইজ দ্য ম্যাক্রোফেজ। যেমন সেটা যদি লিভারে থাকে আমরা বলি কুফার সেল, হ্যাঁ, ব্রেনে থাকলে আমরা বলি ম্যাক্রোগ্লিয়া, স্কিনে থাকলে আমরা বলি ল্যাঙ্গারহ্যান্স সেল। সো দিস ইজ হচ্ছে সাম বেসিক্স। ওকে, নাও কিন্তু আমার এমন চলতে থাকলে, আচ্ছা, সো সরি, দিস ইজ দ্য ফর ইন্টারাপশন। ওকে, সো আমাদের বডিতে কোনো ইনজুরি যদি হয়, হ্যাঁ, ঠিক আছে, কোনো ইনজুরি ডিউ টু এনি কজ, হ্যাঁ, তারপরে ডেড সেলস অর মাইক্রো অর্গানিজম, তখন আমাদের বডিতে কী করবে? আমাদের বডির যে প্রথমে হচ্ছে মাস্ট সেল আছে, নিউট্রোফিলস আছে, ম্যাক্রোফেজগুলো আছে, এইগুলা হচ্ছে কী করবে? যে ট্রাই টু গেট রিড অফ ফ্রম দিস এজেন্ট, হ্যাঁ। এবং এই যে ম্যাক্রোফেজ এবং মাস্ট সেলগুলা, অর্থাৎ আমাদের স্কিনের যে ইপিডার্মিস আছে, ইপিডার্মিসের পরে আছে ডার্মিস, এই ডার্মিসেই সবসময় মাস্ট সেল এবং ম্যাক্রোফেজ থাকেই। অর্থাৎ একটা ইনফেকশিয়াস এজেন্ট ডার্মিসে আসলেই তখন আমাদের মাস্ট সেল এবং ম্যাক্রোফেজ ওখানে চলে যায়। ওখানে চলে গিয়ে ওই ইনজুরিয়াস এজেন্টের কারণে এ হচ্ছে কিছু কেমিক্যাল মেডিয়েটরস ক্ষরণ করে, যেগুলোকে আমরা বলি কেমিক্যাল মেডিয়েটরস অফ ইনফ্লামেশন। অর্থাৎ ওই শুরুতেই শুরু হলো কেমিক্যাল মেডিয়েটার্স, এবং এই কেমিক্যাল মেডিয়েটরসের কারণেই আমাদের ইনফ্লামেশনটা শুরু হবে, রেগুলেট হবে, এবং আমাদের ইনফ্লামেশনের কারণে যেমন কিছু সিস্টেমিক ইফেক্ট দেখা যায়, যেমন পেইন হয় ওই জায়গাটা, ফিভার হয়, ঠিক আছে, এবং হচ্ছে ফাইব্রাস টিস্যু ফর্মেশন হয়, হিলিং রিপেয়ার হয়, এগুলা যাদের কারণে হবে দ্যাট আর দ্য কেমিক্যাল মেডিয়েটরস। সো এই কেমিক্যাল মেডিয়েটরসগুলো ক্ষরণ হয়, এবং এই কেমিক্যাল মেডিয়েটরসগুলো হচ্ছে ক্ষরণ হয় ম্যাক্রোফেজ মাস্ট সেল থেকে। যেমন আমাদের হচ্ছে এই ম্যাক্রোফেজ মাস্ট সেলের যে মেমব্রেন ফসফোলিপিড আছে, ওর ভিতরে অ্যারাকিডোনিক অ্যাসিড থাকে, ওইখান থেকে লাইপোঅক্সিজেনেজ এবং সাইক্লো অক্সিজেনেজ পাস্টয়ের মাধ্যমে লিপোক্সিন, লিউকোট্রাইন, পোস্টোগ্ল্যান্ডিন, পোস্টোসাইক্লিন, থ্রম্বাক্সিন, এগুলো তৈরি হয়। এছাড়া আমাদের মাস্ট সেলের ভিতরেই থাকে হচ্ছে কি, এই মাস্ট সেলের ভিতরে থাকে হচ্ছে হিস্টামিন, হ্যাঁ, হিস্টামিন এবং হচ্ছে ব্লাড হিস্টামিন, তারপরে হচ্ছে সেরোটোনিন, এইগুলো হচ্ছে যখন একটা ইনজুরিয়াস এজেন্ট আসে তখন মাস্ট সেল এর ভিতর থেকে এটা কি হয়, এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বের হয়ে আসে। ওকে, সো সকল মেডিয়েটরস, অর্থাৎ অর্থাৎ মেইন কথা হচ্ছে কি, মেইন কথা হচ্ছে এখানে যে আমাদের বডিতে একটা ইনজুরিয়াস এজেন্ট আসলেই আমাদের বডি একটা রিয়াকশন দিবে, অর্থাৎ রিয়াকশন অফ দ্য ভাস্কুলারিস লিভিং টিস্যু হবে, এবং সেটাই হচ্ছে ইনফ্লামেশন। এবং যখনই ইনফ্লামেশন হবে, এবং আমরা জানি আমাদের বডির হচ্ছে সব জায়গাতেই মাস্ট সেল, ডেনড্রাইটিক সেল, তারপরে হচ্ছে ম্যাক্রোফেজ, এইগুলো থাকে। তো এইগুলা কিছু ওই ইনজুরিয়াস এজেন্ট যখনই আসবে, বা ফরেন বডি বা ভাইরাস, ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম যাই হোক না কেন, সেটা আসলে এ হচ্ছে কি কিছু কেমিক্যাল মেডিয়েটরস খনন করবে। এই কেমিক্যাল মেডিয়েটরসগুলো কী করবে? এই কেমিক্যাল মেডিয়েটরসগুলা
যেখানে ইনজুরি হয়েছে ওই ইনজুরির ওখানে যে ব্লাড ভেসেলস, ওই ব্লাড ভেসেলে কিছু ইফেক্ট দিবে। অর্থাৎ অ্যাকুট ইনফ্লামেশনের দুইটা মেইন ইভেন্ট, একটা হচ্ছে কি ভাস্কুলার চেঞ্জ হবে, অর্থাৎ ওখানে যে ইনজুড সাইটে যে ভেসেলস আছে ওর চেঞ্জ হবে, এবং সেলুলার চেঞ্জ হবে, ওই ভেসেলের ভিতরে যে ইমিউন সিস্টেমের সেল আছে, কারণ আমরা জানি ইমিউন সিস্টেমই আমাদের বডিতে প্রোটেকশন দেয়। সো ইমিউন সিস্টেমের সেলুলার কিছু চেঞ্জ হবে। সো দুইটা ইভেন্ট, ভাস্কুলার ইভেন্ট অ্যান্ড সেলুলার ইভেন্ট। ভাস্কুলার চেঞ্জের ভিতরে কী কী হবে? ডিপিএস, ডিতে ডায়ালিশন, পিতে পারমিয়াবিলিটি ইনক্রিজ হবে, আর এসটে স্টিয়াটিসিস, আর এসটে স্ট্রাসিস মানে স্লোয়িং অফ দ্য ব্লাড ভেসেল। তো ভেসোডাইলেশন কেন হয়? আমাদের আর্টারিওল এবং হচ্ছে ভেনিউল, এই মাঝখানে থাকে ক্যাপিলারি। এই যে আর্টারিওল আছে, এই আর্টারিওলটা হচ্ছে কি এখানে স্মুথ মাসল থাকে, এখানে ওই যে আমাদের ওখানে যে হচ্ছে হিস্টামিন রিলিজ হলো, তারপরে সেরোটোনিন রিলিজ হলো, এই কেমিক্যাল মেডিয়েটরসগুলো কী করবে? ওখানে বাইন্ড করে এই কেমিক্যাল মেডিয়েটরসগুলো কী করে? ভেসোডাইলেশন করবে। এবং এই ভেসোডাইলেশনের কারণে আমাদের হচ্ছে ভেসেলটা ছোটো যেমন ছিল নর্মালের চাইতে বড় হয়ে যাবে, বড় হওয়ার কারণে ব্লাড সাপ্লাইটা বেড়ে যাবে, ব্লাড সাপ্লাইটা বেড়ে যাওয়ার কারণে বেশি ব্লাড এখানে আসবে, এবং এসে এখানে কী হবে? রিউবর এবং ক্যালোর, রিবর মানে হচ্ছে রেডনেস এবং ক্যালোর মানে হিট, এই জন্য জায়গাটা লাল হয়ে যায় এবং হচ্ছে হিট কেন হয়? কারণ যদি ভেসেলটা বড় হয়ে যায় হুইচ ক্যারি মোর ব্লাড, এবং মোর ব্লাডের কারণে হচ্ছে কী হবে? আমাদের এখানে মোর ব্লাডের কারণে আমাদের এখানে হচ্ছে হবে মোর ব্লাডের কারণে আমাদের মোর হিট হবে। ওকে, এরপরে যেটা হবে যে আমাদের পারমিয়াবিলিটি ইনক্রিজ হয়ে যাবে, পারমিয়াবিলিটি ইনক্রিজ হয় হচ্ছে পারমিয়াবিলিটি, অর্থাৎ হচ্ছে আমাদের যে লেয়ার থাকে ক্যাপিলারির, এই ক্যাপিলারির লেয়ারের মাঝখানে আমাদের ক্যাপিলারি ইজ লাইন্ড বাই সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াম, দুইটা এন্ডোথেলিয়ামের মাঝখানে গ্যাপটা ইনক্রিজ হয়ে যায়, এবং এই জন্যই হচ্ছে কি পারমিয়াবিলিটি ইনক্রিজ হয়ে যায়। এই পারমিয়াবিলিটি সাধারণত ইনক্রিজ হয় কিছু কেমিক্যাল মেডিয়েটরসের কারণে, এবং এটা মেইনলি ভেনিউলস ইন্ডে হয়। কারণ আমরা জানি যে আমাদের যে ইনজুরি হয়েছে, ইনজুরি থেকে হচ্ছে এই কেমিক্যাল মেডিয়েটরসগুলো, ওই ইনজুরির ওখানে মাস্ট সেল ম্যাক্রোফেজ আছে যারা কেমিক্যাল মেডিয়েটরস রিলিজ করবে, এবং এই কেমিক্যাল মেডিয়েটরসটা যেহেতু ভেনাস হচ্ছে ড্রেনেজের মাধ্যমে আসবে, সো ভেনিউলে মেইনলি হচ্ছে হবে, এটা হয়। সো ভেনিউলের যে এন্ডোথেলিয়াম রয়েছে ওখানে কী হবে? কন্ট্রাকশন এবং রিট্রাকশন হবে। সো হোয়াট ইজ কন্ট্রাকশন হচ্ছে যে একটা সেল, পুরো সেলটা কন্ট্রাক্ট করা, অর্থাৎ সংকুচিত হওয়াকে বলে কন্ট্রাকশন। কিন্তু একটা সেলের মাঝখানের অংশ ঠিক থাকে, বাট দুই পাশ যদি সংকুচিত হয়, ডান এবং বাম পাশ, তখন তাকে আমরা বলি রিট্রাকশন। সো এখানে বোথ ইন্ডোথেলিয়াল সেলের কন্ট্রাকশন এবং রিট্রাকশন হবে, এটার কারণে আমাদের হচ্ছে হবে। এছাড়া আমাদের ইন্ডোথেলিয়াল রিট্রাকশন হবে, এছাড়া আমাদের ডাইরেক্ট ইন্ডোথেলিয়াম ইনজুরি, অর্থাৎ ইন্ডোথেলিয়াম ইনজুরি হওয়ার কারণে ওখানে গ্যাপ তৈরি হয়েছে, এই জন্য আমাদের হচ্ছে পারমিয়াবিলিটি ইনক্রিজ হয়েছে। এছাড়া ওখানে যে কিছু লিউকোসাইটও থাকে, হ্যাঁ, লিউকোসাইট আমাদের যেহেতু ব্লাড ভেসেলের ভিতরে থাকে, তো এই লিউকোসাইট মেডিয়েটেড ইন্ডোথেলিয়াল ইনজুরির কারণেও আমাদের এটা হবে। আর একটা প্রসেস আছে ট্রান্সসাইটোসিস, এটার মাধ্যমে আমাদের ইন্ডোথেলিয়াল হচ্ছে ইনজুরি হতে পারে। এছাড়া একটা প্রসেস আছে এক্সেসিভ লিকেজ বাই নিউলি ফর্মড ব্লাড ভেসেলের কারণেও আমাদের এটা হতে পারে। তো এখন হচ্ছে কন্ট্রাকশন এবং রিট্রাকশন কেন হয়? আমরা টিস্যু ইনজুরি হলে ওখানে মাস্ট সেল হিস্টামিন রিলিজ করে, তো ওই হিস্টামিন ইন্ডোথেলিয়াল সেলের সাথে যখন বাইন্ড করে তখন জি প্রোটিন অ্যাক্টিভেটেড হয়, জি প্রোটিন আবার কাইনেস সিস্টেমকে অ্যাক্টিভেট করে, যেটা আলটিমেটলি আমাদের কি করে? হচ্ছে কন্ট্রাক্টাইল প্রোটিনকে স্টিমুলেটেড করে, এবং আলটিমেটলি আমাদের কন্ট্রাকশন এবং রিট্রাকশন অফ দ্য ইন্ডোথেলিয়াল সেল অকার্স। হ্যাঁ, আর আমাদের হচ্ছে হয় ট্রান্সসাইটোসিসটা কি? যে আমাদের একটা ইন্ডোথেলিয়াল সেলের ভিতর থেকে ফ্লুইডটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের ভিতরে কিছু ভ্যাকিউল প্রডিউসড হয়, ভেসিকো ভ্যাকিউল, এবং এই ভ্যাকিউলগুলোর মাধ্যমে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় ফ্লুইডটা বের হয়ে যায়, এবং ফ্লুইড লিক আউট থ্রু দ্য ইনজিউর্ড এরিয়া। হ্যাঁ, দিস ইজ ট্রান্সসাইটোসিস। এই ট্রান্সসাইটোসিস প্রক্রিয়ায় ফ্লুইড অথবা ম্যাক্রোমলিকুলস এগুলো লিক আউট হয়। এরপরে আমাদের ওখানে যেহেতু আমাদের টিস্যু ইনজুরি হয়েছে, ওখানে যেমন মাস্ট সেল এবং ম্যাক্রোফেজ আছে, মাস্ট সেল এবং ম্যাক্রোফেজ কিছু গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে, এই গ্রোথ ফ্যাক্টরের কারণে আমাদের কী হয়? ইন্ডোথেলিয়াল সেলটা প্রলিফারেট হয়, এবং প্রলিফারেশন হওয়ার কারণে নিউ ভাস্কুলারাইজেশন হয়, অর্থাৎ নিউ ব্লাড ভেসেল ফর্মেশন হয়, এবং এই ব্লাড ভেসেল ফর্মেশন হওয়ার কারণে আমাদের হচ্ছে যে নতুন ব্লাড ভেসেল ফর্মেশন হলো, নতুন ব্লাড ভেসেল যেহেতু প্রিম্যাচিওর থাকে এখানে ইন্ডোথেলিয়াল জাংশন, এবং এই ইন্ডোথেলিয়াল জাংশন প্রিম্যাচিওর হওয়ার কারণে এটার ভিতর দিয়ে ইজিলি আমাদের হচ্ছে কি যেতে পারে? আমাদের এখানে ইজিলি হচ্ছে ফ্লুইড যেতে পারে। সো দিস ইজ দ্য হচ্ছে মেকানিজম অফ ইনক্রিজিং পারমিয়াবিলিটি। এখন আমাদের যখন পারমিয়াবিলিটি ইনক্রিজ হয়ে যায়, হ্যাঁ, তো পারমিয়াবিলিটি ইনক্রিজ হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে কি হয়? যে
সাম কেমিক্যাল মেডিয়েটরস ইনজুর টিস্যু এর আশেপাশের ক্যাপিলারি এন্ডোথেলিয়াম সেল কন্ট্রাকশন করবে এবং এটা মেইনলি ভেনিউসে হবে এবং এটা 15 to 30 মিনিট পারসিস্ট করে। এই যে গ্যাপটা প্রডিউস হবে, এই গ্যাপের ভিতর দিয়ে প্লাজমা ফ্লুইড ইসিপে চলে আসবে এবং দিস ইজ দ্য এক্সুডেশন অফ ফ্লুইড। পরে আমরা এক্সুডেট ট্রানজুডেট নিয়ে আলোচনা করব। সো এর কারণে যেটা হবে সেটা হচ্ছে টিউমার বা ইডেমা, অর্থাৎ আমাদের যে অ্যাকুট ইনফ্লামেশনের যে 5টা কার্ডিনাল সাইন আছে, রিউবর, ক্যালোর, এরপরে হচ্ছে টিউমার। সো টিউমারটা এই কারণেই হয়, এক্সুডেশন অফ ফ্লুইডের কারণে হয়। এবং এই এক্সুডেটিভ ফ্লুইডটা কী করবে, যে যখন বাইরে যাবে ওখানে নার্ভ রিসেপ্টর আছে, সো নার্ভ রিসেপ্টরের উপরে প্রেশার ক্রিয়েট করবে, স্ট্রেচিং করবে। এই এক্সুডেটিভ ফ্লুইডের পাশাপাশি আমাদের আরও যে কেমিক্যাল মেডিয়েটরসগুলো আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হচ্ছে ব্রাডিকাইনিন, এরা হচ্ছে কী করবে, ওই নার্ভকে ইরিটেশন করবে এবং ইরিটেশন করার কারণে পেইন হবে। এই জন্য আমাদের পেইন হয়। এবং যেখানে ইনফ্লামেশন হচ্ছে, লাল হয়ে গেছে, রিউবর, ক্যালোর, ডিলোর, হ্যাঁ, তো এইগুলো যখন হবে ডলর, এর পরে তখন কী হবে, আলটিমেটলি আমাদের পেইনের কারণে এবং টিস্যু ইঞ্জুরির কারণে কী হবে, লস অফ ফাংশন। দিস ইজ কল্ড ফাংশিয়াল লেছা, যেমন লস অফ ফাংশন। এই জন্য আমরা হচ্ছে বলি হচ্ছে এইটাকে আমরা বলি ফাংশনাল লেশা। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকুট ইনফ্লামেশনে কী হয়, লস অফ ফাংশন হয় না, এখানে ডিক্রিজ অফ ফাংশন হয়, ডিক্রিজ অফ ফাংশন এখানে অ্যাকুট। নাও 3 নম্বরে হচ্ছে এসতে হচ্ছে স্ট্যাসিস। নর্মালি হচ্ছে কি, যে আমাদের আমাদের ব্লাড ভেসেলের ভিতরে যেহেতু কি হয়েছে, যে প্লাজমা পারমিয়াবিলিটি ইনক্রিজ করার কারণে আমাদের যে হচ্ছে প্লাজমা ছিল সেটা লিকেজ হয়েছে। লিকেজ হওয়ার কারণে কি হবে, এখানে লিকেজ হওয়ার কারণে আমাদের হিমো কনসেন্ট্রেশন হবে এবং হিমো কনসেন্ট্রেশন হওয়ার কারণে এখানে কি হবে, স্ট্যাসিস হবে, অর্থাৎ স্লোয়িং অফ দ্য ব্লাড ভেসেল। তো এর মেকানিজম কি, অর্থাৎ নর্মালি আমাদের ব্লাড ভেসেলের ভিতরে যে ব্লাড ফ্লোটা থাকে ওইটাকে আমরা বলি লিনিয়ার ব্লাড ফ্লো অথবা ল্যামিনার ব্লাড ফ্লো। এটা কেমন, যে আমাদের ব্লাড সেলগুলো একই লাইনে প্রবাহিত হবে, লার্জ সেলগুলো সেন্ট্রালি প্রবাহিত হয়, এর চাইতে ছোটোগুলো পেরিফেরালি প্রবাহিত হয় এবং তার চাইতে ছোটোগুলো আরও পেরিফেরালি প্রবাহিত হয়। অর্থাৎ কেমন বিষয়টা, যে হচ্ছে আমাদের যে রাস্তায় চলাচল করলে আমরা দেখি যে ট্রাক একদম রাস্তার মাঝখান দিয়ে যায়, কারণ সে বড়, এবং সাইকেল, তারপরে হচ্ছে মানুষজন, এগুলো কি রাস্তার একদম পেরিফেরি দিয়ে চলাফেরা করে, এবং হচ্ছে মানুষের হাঁটার জন্য রাস্তার পেরিফেরিতে লাইনও রয়েছে, ঠিক আছে। তো এখন এটা আমাদের বডির ক্ষেত্রে ব্লাডগুলো এটা কি করে, যে আমাদের ডাব্লিউবিসি যেহেতু সবচাইতে বড়, এটা একদম সেন্ট্রালি থাকে এবং আরবিসিগুলো তার চারিদিকে থাকে এবং তার চারিদিকে প্লেটলেট থাকে এবং একদম পেরিফেরিতে থাকে প্লাজমা। হ্যাঁ, তো এই ব্লাড ফ্লোটাকে আমরা বলি ল্যামিনার ব্লাড ফ্লো। বাট যদি ইনজুরি হয়, ভ্যাসোডাইলেশন হবে, তারপরে ইনক্রিজ পারমিয়াবিলিটি ডিউ টু ইনক্রিজ ইন্ডোথেলিয়াল গ্যাপ, ব্লাড ফ্লোটা তখন ইনক্রিজ হবে এবং এর যে প্লাজমা রিচ ফ্লুইডটা আছে এটা গ্যাপ দিয়ে বের হয়ে যাবে। ফ্লুইড কমে গেলে ব্লাড ভেসেলের কিন্তু ফ্লুইড কমে গেল, বাট ব্লাড ভেসেলের ভিতরে তো আগের মতোই সেলুলার কম্পার্টমেন্ট রয়েছে, অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি এগুলো রয়েছে, এই জন্য অল্প প্লাজমাতে বেশি সেল, এটাকে আমরা বলি হিমো কনসেন্ট্রেশন। সো ব্লাডের ভিসকোসিটি বেড়ে যাবে এবং ভিসকোসিটি যখন বেড়ে যাবে তখন কি হবে, যে ব্লাডটা স্লোলি ফ্লো হবে, এটাকেই আমরা বলি স্লোয়িং অফ দ্য ব্লাড ফ্লো, এটাকেই আমরা বলি স্ট্যাসিস। ঠিক আছে, এটি হচ্ছে 15 থেকে 30 মিনিট টাইম লাগে হতে। বেশি বড় ইনজুরি হলে দ্রুতই এটা হয়। হ্যাঁ, স্ট্যাসিস হলে অল্প ফ্লুইডে হিউজ আরবিসি থাকে, এটাকে আমরা বলি হিমো কনসেন্ট্রেশন, এবং আরবিসি পরস্পরের সাথে তখন আঠার মধ্যে লেগে যায়, যেহেতু হিমো কনসেন্ট্রেশন হয় এবং অনেকগুলো গুচ্ছ হয়। নাও আরবিসি যেহেতু ডাব্লিউবিসি, যেহেতু অনেকগুলো গুচ্ছ হলো, তখন আরবিসি সাইড ডাব্লিউবিসি চাইতে বড় হয়ে যায়। হ্যাঁ, নর্মালি কী হয়, আরবিসি ছোটো, বাট যেহেতু গুচ্ছ হয় এই জন্য আরবিসি বড় হয়ে যায়, তখন কী হয়, লিনিয়ার ফ্লোয়ের নিয়ম অনুযায়ী আরবিসিটা ব্লাড ভেসেলের হচ্ছে একদম লুমেনে চলে আসে, এবং লুমেনে চলে আসে তখন কি হয়, আমাদের ডাব্লিউবিসিটা একদম পেরিফেরিতে চলে যায়। দিস ইজ কল্ড মার্জিনেশন। অর্থাৎ তাহলে আমাদের এখানে কি হলো, যে প্রথমে আমাদের ভেসেলের ইভেন্ট শেষ হয়ে গেল, অর্থাৎ ভেসেলের ইভেন্টে 3টা ডিপিএস, ডায়ালিটেশন, ইনক্রিজ পারমিয়াবিলিটি এবং স্ট্যাসিস হওয়ার পরে এরপরে কি হলো, আমাদের হচ্ছে এরপরের ইভেন্টটাকে আমরা মনে রাখবো এলইপি, অর্থাৎ আমাদের সেলুলার ইভেন্ট দুইটা, এলইতে লিউকোসাইট এক্সট্রাভেসেশন আর পিতে হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস। তো লিউকোসাইট এক্সট্রাভেসেশনের ফার্স্ট ফেজটা হচ্ছে মার্জিনেশন। এখন হচ্ছে আমাদের কি হয়েছে, এখন আমাদের ডাব্লিউবিসিটা পেরিফেরিতে চলে গিয়েছে। তো পেরিফেরিতে আমাদের যে ইন্ডোথেলিয়াল সেল এর হচ্ছে কি সারফেস প্রোটিন থাকে, লেগে থাকে ডাব্লিউবিসি রিলিজ কেমিক্যাল মেডিয়েটর্স, যেমন অক্সিজেন ড্রাইভ ফ্রি রেডিক্যালস, ডিস্ট্রাকটিভ এনজাইম, হুইচ কী করে ড্যামেজ অফ দ্য ইন্ডোথেলিয়াল সেল। এটাই হচ্ছে লিউকোসাইট বা ডাব্লিউবিসি মেডিয়েটেড ইন্ডোথেলিয়াল সেল ইঞ্জুরি। এখন মার্জিনেশন হয়েছে, অর্থাৎ মার্জিনে চলে গিয়েছে। এখন ম্যাক্রোফেজ যখন মার্জিনে চলে যায় তখন এটা কিছু সাইটোকাইন্স রিলিজ করে, যেমন টিউমার নেক্রোসিং ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1,
যা ইনজুর্ড এরিয়ার ব্লাড ভেসেল এন্ডোথেলিয়াল সেলের সারফেসে থাকা এন্ডোথেলিয়াল সেল সারফেসে কিছু প্রোটিনের আবির্ভাব ঘটে। অর্থাৎ আমাদের তখন যখন ডাব্লিউবিসি ওখানে চলে যাবে তখন কিছু সাইটোকাইন এবং সাইটোকাইনের ফলে কিছু প্রোটিনের আবির্ভাব ঘটবে, যেটা হচ্ছে পি সিলেক্টিন, ই সিলেক্টিন। হ্যাঁ, পি সিলেক্টিন, ই সিলেক্টিন, দিস ইজ নাথিং বাট প্রোটিন। হ্যাঁ, এটা ইন্ডোথেলিয়াল সেলে। অ্যান্ড পি সিলেক্টিন নামটা কারণ এটা হচ্ছে প্রথমে প্লেটলেটে পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় এটি ইন্ডোথেলিয়ামেও পাওয়া যায়, কিন্তু নামটা চেঞ্জ করা যায় না। আর ই সিলেক্টিন এটা ইন্ডোথেলিয়ামে যেহেতু পাওয়া যায় ইন্ডোথেলিয়াম সারফেসে, এই জন্য এটাকে বলা হয় ই সিলেক্টিন। তো পি সিলেক্টিন আর ই সিলেক্টিন এটা হচ্ছে টিউমার নেক্রোসিং ফ্যাক্টর এবং ইন্টারলিউকিন 1-এর কারণে, কেমিক্যাল মেডিয়েটরের কারণে এটা তৈরি হলো, এবং তৈরি হওয়ার কারণে লিউকোসাইটের অর্থাৎ ইন্ডোথেলিয়ামের সাথে আমাদের যে লিউকোসাইট আছে লিউকোসাইটের গায়ে লেগে যায়। হ্যাঁ, লিউকোসাইটের গায়ে লেগে যায় এই গ্লাইকোপ্রোটিনস। লিউকোসাইটের গায়ে একটা গ্লাইকোপ্রোটিন আছে, হ্যাঁ, যেমন ইস্টাইল লিউএস এক্স মডিফাইড গ্লাইকোপ্রোটিন, এইটার নাম হচ্ছে ইস্টাইল লিউইস এক্স মডিফাইড গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনের সাথে ওই প্রোটিন অর্থাৎ প্রোটিন বাইন্ড করে, পিসলেকটিন এবং ইসলেকটিন। কিন্তু এই বন্ধনটা খুবই দুর্বল, এটা লুজ অ্যাডহেশনের মাধ্যমে। হ্যাঁ, তো হচ্ছে লুজ অ্যাডিশন হয় এখানে, বন্ধনটা খুবই দুর্বল। কিন্তু এই দুর্বল হওয়ার কারণে লিউকোসাইট কী হয়, একটা এন্ডোথেলিয়াল সেলে আর একটা এন্ডোথেলিয়াল সেলের সাথে যাইতেই থাকে এবং গড়াগড়ি খাইতে খাইতে যাইতে থাকে। হ্যাঁ, মার্জিনেশন হয়েছে, মার্জিনে যাওয়ার পর গড়াগড়ি খাইতে খাইতে যাইতে থাকে, এটাকে আমরা বলি রোলিং। তো হচ্ছে লিউকোসাইট এক্সট্রাভ্যাসেশন এর আবার ধাপগুলোকে আমরা মনে রাখবো, মিস্টার এডিসি, MR-ADC, এমতে মার্জিনেশন, আরতে হচ্ছে রোলিং। ঠিক আছে, নেক্সট এখানে কি হবে, যেহেতু এইভাবে চলতে থাকলে লিউকোসাইট ইনজুর্ড টিস্যু এরিয়াতে যেতে পারবে না। ইনজুর্ড টিস্যু এরিয়াতে যেতে না পারলে কি হবে, আমাদের শক্তভাবে লাগার কারণে লিউকোসাইটে ইনঅ্যাক্টিভ যেহেতু, আচ্ছা এবার হচ্ছে কি হবে, লিউকোসাইট শক্তভাবে লাগার জন্য কি করবে, লিউকোসাইটে ইনঅ্যাক্টিভেট কিছু থাকে, কিছু মলিকুল, যেটাকে আমরা বলি ইন্টেগ্রিন মলিকুল। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। দুইটা ইন্টেগ্রিন আছে, একটাকে আমরা বলি β1 ইন্টেগ্রিন, আরেকটা হচ্ছে β2 ইন্টেগ্রিন। β1 ইন্টেগ্রিনের আরেকটা নাম VLA1 এবং আরেকটার নাম হচ্ছে LFA1। তো এই যে ইন্টিগ্রিন আছে, এই ইন্টিগ্রিন কি করবে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকিন 1 এগিন ইন্ডোথেলিয়াল সেলের দুইটা মলিকুলকে ক্রিয়েট করবে। একটা হচ্ছে VCAM1 ফর অ্যাটাচমেন্ট অফ β1 ইন্টিগ্রিন, আর একটা হচ্ছে ICAM1 ফর অ্যাটাচমেন্ট অফ β2 এবং হচ্ছে ইন্টিগ্রিন। অর্থাৎ প্রথমে গ্লাইকোপ্রোটিনের সাথে পি এবং ই সিলেক্টিনের যুক্ত করাইলো, এখন β1 এবং β2 এর β1 এবং β2 ইন্টিগ্রিন হচ্ছে এইটা যেহেতু লিউকোসাইটে আছে, তাহলে প্রথমে ইন্ডোথেলিয়াল সেলের সাথে বাইন্ড করলো কে, হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। এখন ম্যাক্রোফেজের সাথে ইন্ডোথেলিয়াল সেলে বাইন্ড করার জন্য কিছু জিনিস তৈরি হবে, সেটাকে আমরা বলবো β1 β2 অ্যান্টিগ্রেন। এই অ্যান্টিগ্রেনের সাথে বাইন্ড করে একটা শক্তিশালী বন্ড তৈরি করবে, এটাকে আমরা বলবো অ্যাডহেশন। অ্যাডহেশনের আরেকটা নাম হচ্ছে প্যাভমেন্টিং শব্দটা এসেছে পাভেল থেকে, অর্থাৎ নুড়ি থেকে। অর্থাৎ আমরা জানি সমুদ্রে যে নুড়ি বা পাথর থাকে, এই পাথরটা কী হয়, পানি বারবার ঢেউ আসার ফলেও এই নুড়ি পাথরগুলো এক জায়গায় আটকে থাকে, এবং যেহেতু এটা শক্তিশালী বন্ড হলো অ্যাডহেশন ইন্টিগ্রিনের মাধ্যমে, এই জন্য হচ্ছে, তাহলে ইন্টিগ্রিন যেহেতু ইন্টিগ্রিনটা এটা কি তৈরি করে, ইন্ডোথেলিয়াল সেল। হ্যাঁ, আর হচ্ছে আমাদের ইন্ডোথেলিয়াল সেল, এবং ই সিলেক্টিন এটাও থাকে ইন্ডোথেলিয়াল সেল। ঠিক আছে, আচ্ছা এটা যেটা হলো অ্যাডিশন হওয়ার পরে তখন হচ্ছে কি হবে, অ্যাডিশন হওয়ার পরে শক্তিশালী বন্ড তৈরি হলো, এবং যে ইন্ডোথেলিয়ামের যে গ্যাপ আছে, গ্যাপের যে হচ্ছে লেন্থ থাকে, এই লেন্থের চাইতে বা ব্রেথ থাকে, এই প্রস্থের চাইতে ডাব্লিউবিসি এর ডায়ামিটার বেশি। তো কি হয়, ডাব্লিউবিসি খুবই কষ্ট করে চাইপে চুইপে হচ্ছে তখন কি হয়, ইন্ডোথেলিয়াল পোর্ট দিয়ে ডাব্লিউবিসি বের হয়ে যায়, এটাকে আমরা বলি সিকুইজ করে বের হয়ে যায়, এটাকে আমরা বলি ডায়াপিডেসিস বা ট্রান্সমাইগ্রেশন। এরপরে ইনজুর্ড এরিয়াতে যাওয়ার পরে ক্যামোট্যাক্সিস হবে, এবং ক্যামোট্যাক্সিসের ফলে হচ্ছে ক্যামোট্যাক্সিসের ফলে ফ্যাগোসাইটোসিস হবে। আর আমরা ফ্যাগোসাইটোসিস সম্পর্কে জানি যে ফ্যাগোসাইটোসিস হলে ডাব্লিউবিসিটা প্রথমে একটা ভ্যাকুল তৈরি করবে, ভ্যাকুলের ভিতরে ওইটাকে নিয়ে নেবে, এর সাথে অর্থাৎ ফ্যাগোজোম তৈরি করবে, ফ্যাগোজোমের সাথে লাইসোজোম, অর্থাৎ ম্যাক্রোফেজের ভিতরে যে লাইসোজোম আছে, ফ্যাগোলাইসোজোম ফর্মেশন হবে, তারপরে ক্লিং অ্যান্ড ডিগ্রেডেশন হবে। ওকে, তো মেইনলি এখানে যে কথা হলো ইনফ্লামেশন, তাহলে কি ইনফ্লামেশন হচ্ছে রুট অফ এনি ডিজিজ, অর্থাৎ বডিতে যে কোনো কিছু হলেই আমাদের যে জিনিসটা হয় সেটাকে আমরা বলবো ইনফ্লামেশন। অর্থাৎ একটা প্যাথোজেন বা একটা ইনজুরি হলো, ওই ইনজুরির সাইটে আমাদের হচ্ছে কি হবে, আমাদের দুইটা জিনিস ঘটবে, একটা ভাস্কুলার ইভেন্ট, অর্থাৎ ওই ইনজুরি সাইটে যে ভেসেলগুলো আছে ওই ভেসেলগুলো বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় হয়ে যাবে, তারপরে কি পারমিয়াবিলিটি বেড়ে যাবে, যাতে প্লাজমা প্রোটিন থেকে কিছু হচ্ছে আমাদের হচ্ছে কিছু কেমিক্যাল মেডিয়েটরস যেতে পারে, সেলগুলো যেতে পারে। ঠিক আছে,
তারপরে হচ্ছে কী হবে সেলুলার ইভেন্টসে প্রথমে হচ্ছে লিউকোসাইট বের হয়ে আসবে, দ্যাট মিনস ডাব্লিউবিসি, এবং আসার পরে ফ্যাগোসাইটোসিস করে এটা খেয়ে নেবে। সো ইনফ্লামেশন, এটা আমরা জানি বডির ডিফেন্স মেকানিজম রয়েছে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। ফার্স্ট লাইনকে আমরা বলি মেকানিক্যাল ব্যারিয়ার যেমন স্কিন, সেকেন্ড লাইনটাই হচ্ছে ইনফ্লামেশন, আর থার্ড লাইনটা হচ্ছে হিউমেরাল, বি এবং টি সেল মেডিয়েটেড অ্যাকশন। এখন আমাদের স্কিনের লেয়ার আছে ইপিডার্মিস, ডার্মিস, আর হচ্ছে বিলোডার্মিস, এই জন্য এটার নাম হচ্ছে হাইপোডার্মিস, অথবা বিলো স্কিন, এই জন্য এটার নাম হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু। তো এখানে আমরা জানি যে ইপিডার্মিসের হচ্ছে কি, আমরা জানি ইপিডার্মিসের নার্ভ সাপ্লাই আছে কিন্তু কোনো ব্লাড সাপ্লাই নাই, এটা হচ্ছে নরিশড বাই ডিফিউশন। এবং আমাদের ডার্মিসে সব ধরনের কী থাকে, ফাইব্রোব্লাস্ট থাকে, মাস্ট সেল থাকে, ম্যাক্রোফেজ থাকে, কোলাজেন থাকে, কানেকটিভ টিস্যু থাকে। এর নিচে যে সাবকিউটেনিয়াস টিস্যুটা মেইনলি ফেট থাকে এবং বড় ব্লাড ভেসেলগুলো থাকে এবং কানেকটিভ টিস্যু থাকে। এছাড়া ইনফ্লামেশন আমাদের বডির জন্য ভালো না খারাপ, আমাদের বডির জন্য অ্যাকুট ইনফ্লামেশন ভালো এবং ক্রনিক ইনফ্লামেশন ব্যাড, এবং এটা যেহেতু প্রোটেক্টিভ রেসপন্স, সেলফ লিমিটেড, বাট ইট কজ লোকাল টিস্যু ইঞ্জুরি। ঠিক আছে, এখন আমরা একটা কোশ্চেন যে ক্লিনিক্যাল কো রিলেটেড, যে আমাদের এই যে ইঞ্জুরি হলে বা ইনফ্লামেশন হলে কেন আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ খাই? যেহেতু ইনফ্লামেশনটা ভালো, কারণ ইনফ্লামেশন আমাদের বডির হচ্ছে ফরেন পার্টিকেলকে ডিস্ট্রাকশনই করতেছে। কিন্তু আসলে দেখা যায় যে ফরেন পার্টিকেলকে ডিস্ট্রাকশন করতে যে ওই কেমিক্যাল মেডিয়েটরসগুলো ভিতরে কিছু আছে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, ঠিক আছে, তারপরে আমাদের আরও অনেক কিছু আছে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস আছে, তারপরে প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, এইগুলোর কারণে কী হয়, টিস্যু যেমন ড্যামেজ হয়, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিনের কারণে আমাদের হচ্ছে কী হয়, আমাদের হচ্ছে পেইন হয়, এবং পেইনের পাশাপাশি আবার আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর কারণে আমাদের আবার ফিভার হয়। সো এই যে সিস্টেমিক ইফেক্ট, এই ইফেক্টগুলো যাতে না হয় সেই জন্য আমরা একটা ড্রাগ ইউজ করি, সেটা হচ্ছে কি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। বোথ হচ্ছে SAID অর্থাৎ হচ্ছে স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এবং NSAID দুইটাই ব্যবহার করা যায়। তবে আমরা SAID এর সাইড ইফেক্ট আছে, আমাদের ইমিউন সিস্টেমকে ডিক্রিজ করে দেয়, এই জন্য আমরা NSAID ব্যবহার করি। এখন প্রশ্ন হলো, NSAID ব্যবহার করলে আমাদের ইনফ্লামেশন এবং লোকাল টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে না, কারণ এটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করতে দিচ্ছে না, কেমিক্যাল মেডিয়েটরগুলো সিনথেসিস করতে দিচ্ছে না, কেমোটেক্সিস হতে দিচ্ছে না। তাহলে আমাদের হচ্ছে মাইক্রোঅর্গানিজমটা রিমুভ কী করবে? এই জন্য আমরা মাইক্রোঅর্গানিজম, যদি আমরা মনে করি যে ব্যাকটেরিয়াল কজ, তখন আমরা সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিই, তাহলে কী হলো, মাইক্রোঅর্গানিজমটাও মরে গেল এবং আমাদের টিস্যু কোনো ডিস্ট্রাকশন হলো না। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে ইনফ্লামেশন ব্যাড, যেমন এক্সেস ইনফ্লামেশন হলে সেটা আমাদের শরীরের জন্য খারাপ, মিসডাইরেক্টেড হতে পারে, যেমন অটো ইমিউন ডিজিজ, আমাদের বডির নিজেদের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়। আর হচ্ছে হার্মফুল সাবস্টেন্স, যেমন কিছু ড্রাগস, ইনসেক্ট, এগুলোর উপরে হচ্ছে আমাদের হাইপার সেন্সিটিভিটি তৈরি হতে পারে। এটা কারোর হতে পারে, কারোর না হতে পারে, যাদের হতে পারে তাদের জন্য এটা খারাপ। সো দিস ইজ ইনফ্লামেশন। এবং অ্যাকুট ইনফ্লামেশনের তাহলে আমরা দুইটা স্টেজ বললাম, এবং অ্যাকুট ইনফ্লামেশন সাধারণত 4 প্রকার। একটা হচ্ছে, এটা আমরা মনে রাখতে পারি, আপু ফিশ, এতে অ্যাকুট ইনফ্লামেশন, পিতে পুরুলেন্ট, ইউতে আলসারেটিভ, হ্যাঁ, আর হচ্ছে ফিশের FIতে হচ্ছে কি, এটা ফাইব্রিনাস, আর এসতে হচ্ছে সেরাস। অর্থাৎ আমাদের যত আমরা পোস্ট দেখতেছি, অর্থাৎ বয়েল, অ্যাবসেস, আলসার, এই সবগুলো হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশন। অর্থাৎ সহজ কথা যে রুট অফ অল ডিজিজ ইজ ইনফ্লামেশন। সো থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থামস আপ দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।